আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বক্তা, শ্রোতা এবং আয়োজক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে প্রথমত যেই কোয়েশ্চেনটা নিয়ে আমরা শুরু করেছিলাম যে কেন আসলে দরকার ঘোষণাপত্র, সেটার ব্যাপারে আমি জাস্ট ছোট করে কিছু কথা বলবো, তারপরে আপনি যেই কোয়েশ্চেনটা করেছেন সেটা অ্যাড্রেস করব। প্রথমত হলো জুলাইয়ে যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, এটা আসলে একটা বাংলাদেশের ইতিহাসে একটা বড় ঘটনা এবং এটা রাজনৈতিক দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এটা একটা পট পরিবর্তন করা ঘটনা। বাংলাদেশের দীর্ঘ 16 বছরের যেটাকে আমরা ফ্যাসিবাদী শাসন বলি, সেটির অবসান হলো এই অভ্যুত্থানের মধ্য দিয়ে। ফলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা এবং আমরা আমাদের অতীতে আমরা দেখেছি যে আমাদের অতীত যেই হিস্ট্রি, সেখানে 71-এর পরে আমাদের এখানে আরেকটা অভ্যুত্থান হয়েছে 90-এ। সেই 90-এর অভ্যুত্থানেও 3 দলের একটা রূপরেখা ছিল, তিন জোটের রূপরেখা। সেটিও আসলে শেষ পর্যন্ত আমরা দেখেছি যে রাজনৈতিক পরিসরে কোনো কার্যকর কোনো দলিল হয়ে উঠতে পারেনি। ফলে জুলাইয়ের যেই ঘোষণাপত্র বা জুলাইয়ের যেই অভ্যুত্থান, সেটাকে কনসলিডেট করার জন্য, এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে কনসলিডেট করার জন্য একটা ঘোষণাপত্র খুবই দরকার। এটা হলো প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো যে আমরা এখন জুলাই অভ্যুত্থানের প্রায় 1 বছর পরে এসে, সেদিন আমি কথা বলছিলাম একজনের সাথে, তো উনি বললেন যে এই সময় এসে মানে কথায় কথায় জুলাইয়ের আকাঙ্ক্ষা শব্দটা আসছে আর কি আমাদের আলোচনার মধ্যে। তো উনি বললেন যে জুলাইয়ের আকাঙ্ক্ষা আসলে কি, এটা এখন আসলে বোঝাটা মুশকিল হয়ে উঠছে। কারণ কারো কাছে আসলে মানে প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা পার্টের কাছে তার যে আকাঙ্ক্ষা, সেটাই জুলাইয়ের আকাঙ্ক্ষার নামে বাস্তবায়িত হচ্ছে সমাজে। কারো কাছে কোনো জায়গায় ভাঙচুর করাটা জুলাইয়ের আকাঙ্ক্ষা, কারো কাছে মানে নির্দিষ্ট কোনো শ্রেণী, নির্দিষ্ট কোনো বর্গের অধিকার, সেটাই জুলাইয়ের আকাঙ্ক্ষা। ফলে এই যে জুলাইয়ের আকাঙ্ক্ষাটা আসলে কি, সেটা স্পষ্ট করা, সেই ঐক্যমত্যের জায়গায় আসা, সেটাও আসলে সেটা মানে সেই আসার জন্য এই জুলাই ঘোষণাপত্রটা জরুরি। তো আমার মনে হয় যে জুলাইয়ের ঘোষণাপত্র, যদি আমরা জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারটা কি, মানে এখানে ধরেন প্রোক্লামেশন, ডিক্লারেশন, এই সমস্ত পারিভাষিক বিষয় নিয়েও কিন্তু আমরা তর্ক করেছি যে এটা আসলে ঘোষণাপত্র বলতে আমরা কি বুঝাচ্ছি, প্রোক্লামেশন নাকি ডিক্লারেশন। ফলে লিগাল কতগুলি ইস্যু এগুলির সাথে কানেক্টেড। যেমন আমরা যদি ক্লাসিক্যাল অর্থে প্রোক্লামেশনের কথা বলি, তাহলে কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত যেই অন্তর্বর্তীকালীন সরকার, তার ডেফিনেটলি এই পুরাতন সংবিধানের আওতায় তার সরকার গঠন করা এবং শপথ নেওয়াটা উচিত হয়নি। কারণ আমরা যদি ঘোষণাপত্রকে একটা লিগ্যাল ডকুমেন্ট হিসেবে বিবেচনা করি, তাহলে ডেফিনেটলি এই সরকারের উচিত ছিল এই সরকার গঠনের আগেই, আমরা 3 দিন সময় পেয়েছিলাম 5 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে, সে সময় যদি আমরা একটা ঘোষণাপত্র তৈরি করতে পারতাম, প্রস্তুত করতে পারতাম, এবং এই সরকার যদি সেই ঘোষণাপত্রের আওতায় শপথ গ্রহণ করতে পারতো, তাহলে আমার মনে হয় যে এটা একটা খুবই মানে এটা ক্লাসিক্যাল অর্থে প্রোক্লামেশন বলতে আমরা যা বুঝি সেই অর্থটা, মানে সেই মর্মটা সে মানে করতে পারতো। তো সেটা আমরা করতে পারি নাই। ফলে সেই সময়টা অতিবাহিত হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার পুরাতন সাংবিধানিক ব্যবস্থার আওতায় কিন্তু শপথ গ্রহণ করেছে। ফলে এইটা হলো সমস্যার প্রথম বিন্দু। ঘোষণাপত্র নিয়ে যেই সমস্যা আমরা এখন ফেস করছি, সেই সমস্যার প্রথম বিন্দু হলো এটা যে আমরা এই যে সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সে একটি প্রোক্লেমেশনের আওতায় এটা করতে পারে নাই, এই সরকারটা গঠিত হইতে পারে নাই। এটা হলো প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো আমরা যখন ডিসেম্বরে উদ্যোগ নিলাম, ডিসেম্বরে যখন একটা ঘোষণাপত্রের উদ্যোগ নেওয়া হলো শহীদ মিনারে, সেই ঘোষণাপত্রের উদ্যোগটা প্রথম, এই উদ্যোগটার ব্যাপারে যেই কনসার্নগুলি নাগরিক সমাজ থেকে, পলিটিক্যাল পার্টিসগুলির কাছ থেকে উত্থাপিত হয়, সেটা ছিল এই ব্যাপারটাই যে আসলে এই যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রের লিগ্যাল কি হবে, এই ঘোষণাপত্রের লিগ্যাল যেই অবস্থা সেটা কি হবে, বা লিগ্যাল মর্মটা কি হবে। এবং আমরা তখন বলছিলাম যে ঘোষণাপত্র নর্মালি দেয় যখন, প্রোক্লেমেশন যদি আমরা বলি, তাহলে আমরা অতীতে যদি প্রোক্লেমেশনের ইয়েগুলি দেখি, প্রোক্লেমেশনের দৃষ্টান্তগুলি দেখি, 71-এর প্রোক্লেমেশন, আমাদের ফ্রান্সের যেই সেকেন্ড রিপাবলিকের কথা আমরা বলি সেখানকার প্রোক্লেমেশন, স্পেনের যেই সেকেন্ড রিপাবলিক ওখানকার যেই প্রোক্লেমেশন ছিল, প্রত্যেকটা প্রোক্লেমেশনের দুইটা ব্যাপার ছিল। একটা হলো যে কোনো প্রোক্লেমেশন ঘোষণা করে একটা লিগ্যাল অথরিটি, এই লিগ্যাল অথরিটি যদি না থাকে, তাহলে এই প্রোক্লেমেশনের আসলে যে আইনি ব্যাপারটা নিয়ে, আইনি দিকটা নিয়ে আমরা কথা বলছি, সেই আইনি দিকটা লঘু হয়ে পড়ে। ফলে অথরিটি, এটা হলো প্রোক্লেমেশনের জন্য মাস্ট। আমরা যদি ডিক্লারেশন বলি, তখন অথরিটির পরিস্থিতিটা ভিন্ন হয়,
তখন আসলে ওই হায়ার অথরিটিটা লাগে না। এটা হলো 1 নাম্বার ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো যে প্রোক্লেমেশন, আমরা যখন প্রোক্লেমেশনটা করব, যে কোনো প্রোক্লেমেশন একটা নতুন স্টেট এর জন্ম দেয় বা একটা নতুন অবস্থার জন্ম দেয়। পুরাতন যে পলিটিক্যাল কন্টিনিউইটি, এটাকে ব্রেক করে একটা প্রোক্লেমেশন, এবং নতুন একটা পলিটিক্যাল কন্টিনিউইটি তৈরি হয়, নতুন একটা পলিটিক্যাল তৈরি হয়, অবস্থা তৈরি হয়। যেমন ধরা যাক আমরা ফ্রান্সের যে প্রোক্লেমেশন সেকেন্ড রিপাবলিকের, সেটা কিন্তু সেই মনার্কি থেকে একটা কনস্টিটিউশনাল ধারার দিকে কিন্তু যাত্রা। স্পেনে যদি আমরা দেখি সেখানেও সেম। আমরা প্রোক্লেমেশনের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলেছি যে ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বা স্বৈরাচারী ব্যবস্থা থেকে, অথরিটারিয়ান ব্যবস্থা থেকে একটা মানে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাত্রা, এটা আমরা বলেছি প্রোক্লেমেশনের ক্ষেত্রে। কিন্তু সেক্ষেত্রেও সেটা যদি আমরা করতে চাই, সেটা ডেফিনেটলি একটা লিগ্যাল পরিস্থিতি লাগবে। লিগ্যাল পরিস্থিতি ছাড়া এই ডকুমেন্টের আসলে সেই অর্থে কোনো অর্থ নাই। মানে যদি আমি এভাবে বলি তাহলে এটা ওই 3 জোটের যে রূপরেখা ছিল 90-এর দশকে, সেভাবেও আমরা একটা ঘোষণাপত্র দিতে পারি, কিন্তু সেটা আসলে প্রোক্লেমেশন অর্থে, মানে জুলাইয়ের ঘোষণাপত্র যেই অর্থে আমরা বলছি সেই অর্থে আসলে সেটা হবে না। তাহলে জটিলতা এখানে কয়েক স্তরের। প্রথমত হলো যে আমরা এই গভর্নমেন্ট যে গঠন হয়েছে সেটা আমরা কোনো ঘোষণাপত্রের আন্ডারে গভর্নমেন্ট গঠন করতে পারিনি। দ্বিতীয়ত হলো যখন আমরা উদ্যোগ নিয়েছি, অনেকেই বলেছেন যে ছাত্রদের এটা দিয়ে দেওয়া উচিত ছিল। ছাত্ররা হয়তো দিয়ে দিতে পারতেন, কিন্তু সেটা আসলে আমরা ঘোষণাপত্রকে যেই জায়গার থেকে দেখতেছি সেই জায়গাটা ফুলফিল হতো না। আমরা একটা ঘোষণাপত্র হয়তো দিয়ে দিতে পারতাম, সেক্ষেত্রে অন্য একটা ঝুঁকি ছিল। কি ঝুঁকি? সেটা হলো এখন যেমন 72-এর সংবিধানকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের দলীয় সংবিধান, বা দলীয় নীতি এবং সাংবিধানিক নীতি দুটা একাকার, এ ধরনের একটা কথা বলা হচ্ছে। আমরা যদি প্রোক্লেমেশন দিতাম, ছাত্র জনতা যদি নিজ উদ্যোগে প্রোক্লেমেশন দিত, সেক্ষেত্রেও এই ধরনের একটা দাবি কিংবা আপত্তি উত্থাপিত হওয়ার সুযোগ ছিল। কারণ পরবর্তীতে এই ছাত্র জনতার যেই অভ্যুত্থানের যে লিডারশিপ, তারা একটি দল গঠন করেছে, রাজনৈতিক দল গঠন করেছে, ফলে সেই ঝুঁকিটা কিন্তু থেকে যায়। যে কারণে আসলে আমরা তখন গভর্নমেন্ট বলেছে যে এটা ওনাদের নিজস্ব ব্যাপার, এটার সাথে গভর্নমেন্ট জড়িত না, যখন আমরা ডিসেম্বরে উদ্যোগটা নিয়েছিলাম। ফলে কিন্তু আমরা ওই উদ্যোগ থেকে আমাদের সরে আসতে হয়েছে, কারণ গভর্নমেন্ট, আমি জাস্ট শেষ করি। আর এখন আমাদের সামনে যেই সিচুয়েশনটা আছে, গভর্নমেন্ট বলেছে যে তারা একটা ঘোষণাপত্র দিবে। এখানে রাজনৈতিক দলগুলি আছে, রাজনৈতিক দলগুলির জুলাই অভ্যুত্থানের ব্যাপারে একটা ডিফারেন্ট বোঝাপড়া আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের। জুলাই অভ্যুত্থানকে আমরা কি অর্থে দেখব, কতটুকু মূল্য দেব, এবং যে ঘোষণাপত্র হবে সেটি আসলে সেটির লিগ্যাল পরিস্থিতিটা কি হবে, লিগ্যাল মানে স্ট্যাটাসটা কি হবে, সেগুলি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং গভর্নমেন্টের মধ্যেও নানান কারণে, যেই কারণগুলি আমি একটু আগে বললাম, এই সমস্ত কারণে এক ধরনের টেনশন আছে। এই টেনশনের কারণে বেসিক্যালি এটা পেছাচ্ছে, এবং এটা আসলে শেষ পর্যন্ত কি হবে সেটা এখনো মানে ইয়েট টু সি, আমাদের এখনো দেখতে হবে। এবং সবগুলো রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতেই সেটা আসলে, এখন যে পরিস্থিতিতে আমরা আছি তাতে সবার ঐক্যমত্যের ভিত্তিতেই আসলে এটা করতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।